अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি স্বনির্ভর হতে চাই, আমার নিজের জন্য আর আমার সন্তানের জন্য। আমি তোমার এই সিদ্ধান্তকে খুব সম্মান করি, আর অফকোর্স এই বন্ধুতা আছে তোমার সাথে, আমি সবসময় তোমার পাশে থাকব। তারপরও তোমার এটা কি মনে হয় যে সিদ্ধান্ত নিয়েছো তুমি তোমার নিজের জন্য, তোমার বাচ্চার জন্য, ওটা একদম ঠিক? আপনি তো বলেছিলেন এখানে নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক হয়। আমারও সেটাই মনে হয়। যদি আমিও এখানে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি মরুভূমিতে লক্ষ্য করেছো হাওয়ার দিক পরিবর্তনের সাথে সাথে বালির টিলাগুলো কখনো এক জায়গায় থাকে তো কখনো অন্য জায়গায়, কখনো টেরা, কখনো বেঁকা, কখনো সোজা, কিন্তু মরুভূমি নিজের জায়গাতেই থাকে। আমার সিদ্ধান্তটা ঠিক মরুভূমির মতনই। হাওয়ার গতির আর কি আছে, এমনিতে ওটা তো কিছু সময়ের অতিথি মাত্র। আর হ্যাঁ, যদি আমার জন্য আপনার কোনো কষ্ট হয়ে থাকে তাহলে আমার আর কি, বুকে গুলি খেয়েছি আমি, এইসব ছোটখাটো ব্যাপারে আমার কিচ্ছু যায় আসে না। যাওয়া যাক। এসব তুমি কি বলছো ব্রজ? তুমি এসব ভেবেচিন্তে বলছো তো? সজ্ঞানে তো এখন এলাম পঙ্কজ। বিয়ের পরেই আমি সুষমার সাথে অনেক অন্যায় করেছি, এই জন্যই যদি ওকে ফিরিয়ে নিয়ে যায় আর আমার পেছনে পুলিশ লাগিয়ে দেয়, আর ব্যাস এই সবের জন্য জ্যোতির থেকে বদলা নিতে চেয়েছিলাম। আর তাই আমি তোমার সাথে বন্ধুত্ব করি। তোমার বাড়িতে আমি তাই গেছিলাম যাতে জ্যোতিকে ব্ল্যাকমেল করতে পারি। আর আমি অনেক চেষ্টাও করেছি, কিন্তু জ্যোতি তোমাদের আর তোমার ব্যাপারে এত কৃতজ্ঞ ছিল যে ও আমাকে কোনো কিছুই দিতে মুখের ওপর না করে দেয়। ও ডিসিশন নেয় যে ও গিয়ে তোমায় সব সত্যিগুলোই বলে দেবে, কিন্তু ও কিছু করার আগে আমি তোমার বাড়িতে এলাম আর জ্যোতির উপর মিথ্যে বদনাম চাপালাম। পঙ্কজ, সত্যি তো এটাই যে বিয়ের আগে আমি জ্যোতিকে ফাঁসিয়েছিলাম, কারণ ওর কাছে একটা ভালো চাকরি ছিল। জ্যোতি আর আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, ও পবিত্র ছিল পঙ্কজ, আরও শুধুমাত্র তোমারই ছিল। তার মানে এটাই যে ওই সন্তান আমার? হ্যাঁ পঙ্কজ, ও তোমারই সন্তান। তোমার জন্যে, শুধু তোমার জন্যে আমি জ্যোতিকে সন্দেহ করেছি, যে আমার জীবনে আলো নিয়ে এসেছিল।
আজ তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমার মনে হচ্ছে তোমায় গলা টিপে মারি। ব্রজ, তুমি এরকম কেন করলে? কেন করলে এরকম? কেন করলে বলো? পঙ্কজ, আজ তুমি আমায় যদি প্রাণেও মেরে ফেলতে চাও তো আমি কিচ্ছু বলবো না। তুমি আমাকে এসব বলতে অনেক দেরি করে ফেলেছ। এখন তো আমি কোনোভাবেই জ্যোতির কাছে ফিরে যেতে পারবো না। ছাড়ো আমাকে। এর জন্যে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। আমি যে চোখে দেখতে পাই না বলে সে নিয়ে আমার কোনো আফসোস ছিল না। আমি তোমার কাছে কৃতজ্ঞ ছিলাম যে তুমি আমাকে জীবনে আরো অনেক কিছু দিয়েছ, জ্যোতিও দিয়েছিলে, কিন্তু আমি সেই আলোকে চিনতে পারিনি। বাবা পঙ্কজ, জ্যোতি তোমার বাচ্চার মা হতে চলেছে, তুমি বাবা হতে চলেছ। আপনারা সবাই এতটা শিওর হয়ে কি করে বলছেন যে জ্যোতির গর্ভে যে সন্তান রয়েছে সেটা আমারই, ওর প্রেমিক ব্রজমোহনের নয়? যদি আমি চাই তাহলে এই প্রত্যেকটা অভিযোগকে মিথ্যে প্রমাণ করতে পারি, কিন্তু আমি সেরকম কিচ্ছু করব না, কারণ ও জানে যে সত্যিটা কি। আমি আমার সন্তানের ওপর এমন কোনো মানুষের ছায়াও পড়তে দেব না যার সত্যিটা স্বীকার করার ক্ষমতাই নেই। আমি একটি শর্তে ওনাকে ডিভোর্স দিতে পারি, যে ভবিষ্যতে ও কোনোদিনও আমার সন্তানের ওপর কোনো রকম অধিকার ফলাতে আসবে না। জ্যোতি, এখন তুমি আমার সঙ্গে কথাও পর্যন্ত বলো না। হ্যালো হ্যালো হ্যালো, কে? হ্যাঁ, আমি পঙ্কজ বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। আমি আসলে এই জন্যে ফোন করেছিলাম। তোমার মতো একজন মানুষ এত ভাবনা চিন্তা করে কথা বলছে মানে আমাদেরকে নিশ্চয়ই প্রয়োজন হয়েছে তোমার। যাই হোক, সুধার জন্য তুমি আজও পাত্রপক্ষ আমাদের কাছে। আমাদেরকে দিয়ে যতটুকু হবে আমরা করব। বলো। বলছি যে জ্যোতি কোথায়? এই প্রশ্ন করার কোনো অধিকার নেই তোমার। জানি, আমি শুধু কেমন আছে সেটা জানতেই ফোন করেছিলাম। ঠিক মতো চেক আপ করাচ্ছে ও। ওর সন্তান
ও সন্তানের ব্যাপারে খোঁজ নিচ্ছ কেন? নাকি এখনো কথা শোনানো বাকি আছে? মন ভরেনি তোমার? দেখো পঙ্কজ, তুমি তোমার জীবনে এগিয়ে গেছো, বিয়ে করে নিয়েছো তুমি, আর আমি চাই না আমার মেয়ের জীবনে তোমার ছায়া আবার পড়ুক। আমি জানি যে জ্যোতির উপর আর কোনো অধিকার নেই আমার, কিন্তু তাও আমি শুধু এটাই জানতে চাই যে ওর সন্তান কেমন আছে, জ্যোতি কেমন আছে। এখন জেনে কি করবে তুমি? ওই কথাটা তো নিশ্চয়ই শুনেছো যে তীর একবার ধনুক থেকে বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। সত্যি বলেছেন আপনি। আমি নিজের ভাগ্য নিজেই বদলে ফেলেছি। ঠিক আছে জ্যোতি, ঠিক আছে, ও সন্তানও ভালো আছে। কবিরের সঙ্গে কোথায় গেছে সেটা আমি জানি না। তোমার যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারো। না, আমার শুধু এটুকুই জানার ছিল। থ্যাংক ইউ। পুনম, তোমার এসব করার কি প্রয়োজন ছিল? সন্দীপ কিন্তু একদম চুপ করো তুমি। আরে টাকা ছাড়া তুমি কিছু দেখতে পাও নাকি? তোমার তো মনে হয় যে তোমার স্বামীর রোজগার তার বোন ঘরে বসে বসে খাচ্ছে। একটা কথা কান খুলে ভালো করে শুনে নাও পুনম, যে দিদি এই বাড়ির জন্য যা যা করেছে না, আমাদের সবার জন্য যা যা করেছে, যদি আমি নিজেকেও বিক্রি করে দিই তাহলে ওর ঋণ শোধ করতে পারবো না। তুমিও সন্দীপ, তুমিও আমাকেই দায়ী করছো। খুব ভালো প্রতিদান পেলাম আমি ভালো কাজ করতে চেয়ে। আমি ভুলটা কি করেছি? তুমি তো বলেছিলে তাই না যে জ্যোতি দিদি আমাদের জন্য এত কিছু করেছে, তাই আমিও দিদির জন্য কিছু করতে চেয়েছিলাম, দিদির ভালো চেয়েছিলাম। যদি সুষমার মতো দিদিরও একটা সংসার হয়, তার মধ্যে খারাপটা কি ছিল? সন্দীপ, মা বাবা ভাই বোন ওরা তো সবাই আমাদের কাছের লোক, কিন্তু তুমি বলো আমার জীবনে তোমার জায়গা কেউ নিতে পারবে কি? সেরকমই কিছু কথা এমন থাকে যেটা একটা মেয়ে তার স্বামীকেই বলতে পারে। জ্যোতি দিদির জীবনে সেই জায়গাটা খালি, আর দিদির জীবনটা এখনো পড়ে আছে। কিন্তু পুনম, তুমি দিদির জন্য একজন বয়স্ক ব্যক্তির সম্বন্ধ নিয়ে এসেছিলে। আমার ভুল হয়ে গেছে যে আমি বয়সের দিকে অতটা নজর দিইনি। পুনম, পুনম, তোমার কি মনে হয় না যে তোমার দিদিকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল? তুমি বলো সন্দীপ, যদি দিদির সাথে এই ব্যাপারে কথা বলতাম তাহলে কি দিদি রাজি হতো? আমি মনে করি না আমি কোনো ভুল কাজ করেছি, কিন্তু সবাই আমাকেই ভুল ভাবছে, আমাকেই সন্দেহ করছে। আমি তো এই বাড়ির কেউই নই। পুনম, আমি মানছি যে তুমি যেটা করেছিলে সেটা ঠিক ছিল, আমারও তাই মনে হয়। কিন্তু দেখো, তোমার একবার অন্তত ছবিটা দেখা উচিত ছিল। চলো ঠিক আছে, এখন আর কেঁদো না, কেঁদো না তুমি। তুমি আমার পাশে থাকলে তাহলে আমার কোনো কিছুরই দরকার নেই। মনে হয় দিদি এসে গেছে। সবকিছু ঠিক আছে? আপনারা সবাই এরমভাবে কেন দেখছেন? জ্যোতি, তুমি গিয়ে ভেতরে বিশ্রাম করো। চল মা। কিছু বললো না কি ও? না আন্টি, আমি চাই যে আপনারা সবাই ওকে এই ব্যাপারে কোনো কথা বলবেন না।
যাতে ও খুশি হয় ওকে সেটা নিয়েই থাকতে দিন। এসব আমরা দিদির ভালোর জন্যই করেছিলাম, যাতে দিদির একটা সংসার হয় আর শ্বশুর বাড়িতে দিদি ভালো থাকে। হ্যাঁ, কিন্তু জ্যোতি বিয়ে করতে চায় না। কবির, আমার মনে হয় যে পুনম ঠিকই বলছে। দিদির এবার সেটেল হওয়া উচিত। ও কতদিন একা থাকবে? একা কোথায় ও? আপনারা সবাই ওর পরিবার রয়েছেন, আমি আছি ওর সাথে, তো একা কোথায় ও? কবির, এই কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবটা তুমি একটু বোঝার চেষ্টা করো। একজন হাজবেন্ডের জায়গা কেউ নিতে পারে না। দীপু বাবা, এটা দরকার নেই যে সব মানুষ একইভাবে জীবনটা দেখবে, যেমন আমি, তুমি আর কবির দেখছে। বাবা, আমাদের চিন্তা জ্যোতির ওপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নেই। আমি প্রতিজ্ঞা করেছি আমার মেয়ের কাছে, যতদিন আমি আছি কেউ জ্যোতিকে বিয়ের জন্য আর জোর করবে না। বাবা, আমি বললাম না? বাবা, তুমি তো কথাই শুনতে চাইছো না। যতদিন জ্যোতি চাইবে না ততদিন ওর বিয়ের ব্যাপারে এই বাড়িতে কেউ কথা বলবে না। আজ আমার জন্য বাবা আর দীপুর মধ্যে ঝামেলা হয়ে গেল। সবাই ঠিকই বলে, মেয়েরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি শুধু অতিথি হিসেবেই আসতে পারে। বাপের বাড়ি তার কোনোদিনও নিজের বাড়ি হতে পারে না। সুষমা, এই নে মা বেসনের লাড্ডু। আরে মা, তুমি এত কষ্ট কেন করছো? এমন মনে হচ্ছে যেন আমি এই বাড়ির অতিথি। আরে যখন এটা বানাচ্ছিলাম আমি, তোর কথা খুব মনে পড়ছিল। তুই তো খুব ভালোবাসিস বেসনের লাড্ডু। দীপুকে দিয়ে পাঠাতাম, ভালো হয়েছে তুই এসে গেছিস। এই নে খা খা। ভালো খেতে না, তাই না? কেমন আছিস রে মা? আরে কারো নজর না লাগে ব্যাস। কোনোদিন আমি এটা ভাবিনি মা, যে জীবনে আবার সুখ ফিরে পাবো। আর এই সবকিছু দিদি আর কবিরদার জন্য হয়েছে। মা, কাল যা কিছু হয়েছে তাতে দিদি খুব কষ্ট পেয়েছে, তাই না? হ্যাঁ রে মা, কষ্ট তো পেয়েছে ও, কিন্তু আমরা সবাই তো ওর ভালো চাই। ব্যাস একটাই ভুল হয়ে গেল যে আমরা অতটা খোঁজ খবর নিইনি। মা, আমি তোমাকে এখানে কিছু বলতে এসেছি। আমি এই সব কিছু ব্রজকে বলেছি, আর যখন ও জানতে পারলো দিদিকে এরকম ভাবে অপমান করা হয়েছে, তখন ও সহ্য করতে পারেনি। তখনই ও পঙ্কজবাবুর সাথে দেখা করতে যায়। আর ব্রজ সব সত্যি বলে দিয়েছে যে দিদির এখানে কোনো ভুল ছিল না, সব দোষ ওরই ছিল। তো সেই জন্য পঙ্কজ আমায় কাল ফোন করেছিল, সেই জন্য কান্নাকাটি করছিল, জ্যোতির ব্যাপারে জিজ্ঞেস করছিল। সুষমাকে খুশি দেখে খুব ভালো লাগছে। আমার দুই মেয়ে সুখে শ্বশুর বাড়ির ঘর করছে, কিন্তু জ্যোতি, আমি জ্যোতির মতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারবো না। আমি জানি ও এমনটা কেন করছে। যে ঝড় ওর ওপর দিয়ে বয়ে গেছে, ওর ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু সুষমা তো ব্রজুর কাছে ফিরে যেতে চাইছিল না। আজ দেখো কত খুশি আছে ও, তাই না? তুমি এটা মেনে নাও বা না নাও, কিন্তু সত্যি তো এটাই, মেয়েদের জন্য তার স্বামীর ঘরই নিজের ঘর।
আমার জ্যোতির সিঁথিতে যখন সিঁদুর উঠবে তখন দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি জানি তোমরা আমাকে সুখী দেখতে চাও, কিন্তু মা বাবা, সব মানুষের ভাগ্য তো একরকম হয় না। সবার নিয়তি লেখা আছে। আমিও আমার ভাগ্যটা খুঁজে বেড়াচ্ছি। আমার জীবনের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটাই তোমাদেরকে বলতে চাই।